আজ শুনবেন কেন্দ্রীয় সরকারের 4 নতুন শ্রমকোড নিয়ে বিশেষ আলোচনা। আইন বিশেষজ্ঞ তথা কলকাতার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মৈনান রায়ের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। ভারত সরকার 29টি শ্রম আইনকে একত্রিত করে 4টি সুসংগত শ্রমবিধি কার্যকর করেছে, যা গত 27শে নভেম্বর থেকে কার্যকর হয়েছে। আজকে আমরা এই 4টি নতুন শ্রম কোড নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজ্ঞ এবং কলকাতার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মৈনান রায়। মৈনানবাবু, আকাশবাণীতে আপনাকে স্বাগত। নমস্কার। যে বিষয়টা দিয়ে শুরু করছিলাম সেটা হচ্ছে যে 29টা শ্রমকোড একত্রিত করে 4টি নতুন শ্রমকোড এলো। সেগুলো হলো মজুরি বিধি 2019, শিল্প সম্পর্কিত বিধি 2020, সামাজিক সুরক্ষা বিধি 2020 এবং পেশাগত সুরক্ষা বিধি 2020। এই ঐতিহাসিক সংস্কারের মাধ্যমে পুরনো নিয়মগুলোকে আধুনিক করে সরল আর কার্যকর একটা কাঠামো তৈরি করা হয়েছে, যা কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ব্যবসা করার প্রক্রিয়াকেও সহজ করে তুলবে। এবার এই দেশের উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে শ্রমশক্তি, আমাদের যে হিউজ হিউম্যান ক্যাপিটাল, এটার যে বিরাট বড় ভূমিকা, এই যে নতুন শ্রমবিধি সংস্কার হলো, এই হিউম্যান ক্যাপিটাল এতে কিভাবে উপকৃত হলো যদি আপনি একটু ব্যাখ্যা করেন। দেখুন, ভারতবর্ষে এই যে শ্রম আইন বা কোড যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। যেটা আপনি বোড়াতেই বললেন, 29খানা ল বা আইন সেটাকে একত্রিত করা হয়েছে, একত্রীকরণ করে একটা নতুন কোড। এবং কোনো অ্যাক্ট এবং কোডের মধ্যে একটা মেজর ডিফারেন্স আছে। আমাদের দেশে এই যে 29টা স্ট্যাটিউট বা আইন ছিল, এই 29টা স্ট্যাটিউট বা আইনের মধ্যে কোঅর্ডিনেশনের জায়গাটা কোথাও কম ছিল, 1 নম্বর। 2 নম্বর, এই 29টা আইনে এত পিসমিল অ্যামেন্ডমেন্ট হয়েছে যে গভর্নমেন্টের ক্ষেত্রে পসিবল ছিল না টু এনশিওর দ্য সোশ্যাল জাস্টিস। এইটা করার জন্য বিশেষত কর্মক্ষেত্রের দিকে লক্ষ্য রেখে এই 4টে কোডকে গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করলেন। এবং যখন গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করলেন, গভর্নমেন্ট কিন্তু তার যে বেসিক ফিচার্স, আমাদের দেশেও কেন, গোটা বিশ্বে যে কোনো দেশে যখনই কোনো লেবার ল, ইভেন আইএলও যখন ইন্ট্রোডিউস হয়েছিল, আমি একটা কথাই বলতে পারি যে এখানে বেসিক্যালি দ্য ল্যাসেজ অ্যাফেয়ার, মানে কালেকটিভ রাইটসের কথা বারবার বলা হয়েছে। ভারতবর্ষ কেন, পৃথিবীর যে কোনো দেশে এই ল্যাসেজ এফার হচ্ছে বেড রক, ফান্ডামেন্টাল। কোনো শ্রম আইন এই ল্যাসেজ এফার বা বেসিক্স এই অবজেক্টটাকে বাদ দিয়ে তৈরি হতে পারে না। গভর্নমেন্ট এখানেও ঠিক তাই করলেন। গভর্নমেন্ট যেটা করলেন যে গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করলেন এই 4টে কোডকে। এই 4টে কোডকে ইন্ট্রোডিউস করার অন্যতম কারণ হচ্ছে যে সুসংহত একটা পদক্ষেপ নেওয়া, যেখানে একত্রীকরণ হবে, আননেসেসারি হ্যারাসমেন্ট স্টপ হবে, যেখানে ইউনিফিকেশন আসবে, এবং যেখানে গভর্নমেন্ট যে অসংগঠিত ক্ষেত্র যেগুলো এই 29খানা ল দিয়ে বা আইন দিয়ে কভার করা সম্ভব ছিল না, সেই জায়গাটাকেও কভার করতে পারবে। এবং সর্বোপরি গভর্নমেন্ট তাদের কিছু সামাজিক, আর্থিক এবং সাম্মানিক ব্যাপারটাকেও একটা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা। একদমই, মানে এখানে দেখা যাচ্ছে যে নতুন যে শ্রম কোড, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, যে 4টেকে যদি একসঙ্গে করে একত্রীকরণ করি আমরা, তো সব থেকে বড় দুটো জিনিস এখানে বোধহয় নিশ্চিত হয়েছে। সেটা হচ্ছে, এক হচ্ছে মালিকদের ক্ষেত্রেও একটা সুবিধাজনক জায়গা, যে আমরা ঠিক কোন আইনটা মেনে চলবো, কিভাবে করব, এবং সর্বোপরি যে শ্রমিক, যারা দেশের শ্রমশক্তি, তাদের ওয়েলফেয়ার, তাদের কল্যাণটাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া। এবং ন্যূনতম মজুরির একটা আইনি অধিকারের কথা বলা হয়েছে, যে মিনিমাম ওয়েজেস আগেও ছিল, কিন্তু সর্বত্র সেটা সেরকমভাবে পালন করা হতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে নতুন শ্রম কোডে একটা নির্দিষ্ট করা হয়ে গেছে যে ন্যূনতম মজুরি এটা একটা আইনি অধিকার, এবং সেটা জীবনযাত্রার মান অনুযায়ী সেটাকে নিয়োগকারীকে দিতে হবে, এবং সেখানে লিঙ্গ বৈষম্য হবে না, অন্য কোনো রকম বৈষম্য করা হবে না। একই কাজ, মানে সম কাজ করলে সম বেতন হবে। অতিরিক্ত কাজের জন্যও কিন্তু যেটা বলা আছে যে ওভারটাইম, এটাকে নিশ্চিত করতে হবে। আমাদের এখানে যারা যে অসংগঠিত শ্রমিক, একটা বিরাট অংশ পশ্চিমবঙ্গে, তাদের ক্ষেত্রে এটা তো অনেক উপকারী হবে। আপনি কি মনে করেন? দেখুন, গভর্নমেন্টই যে কোনো আইন আনুন, সেটা ভারতীয় সংবিধানকে মেনে আনতে হবে। আমাদের গভর্নমেন্ট যে আইনটা বর্তমানে এনেছেন, যেটা আপনি খুব সুন্দর বললেন যে লিঙ্গ বৈষম্য নেই,
ন্যূনতম হচ্ছে সাম্মানিক মানে ওয়েজেস সেম থাকতে হবে, যেটাকে টেকনিক্যালি ফ্লোর ওয়েজ বলছে। আমি যদি ভারতীয় সংবিধানের 38 নম্বর ধারা দেখি, 38 নম্বর ধারার 1 নম্বর উপধারা এবং 38 নম্বর ধারার 2 নম্বর উপধারা, আমি দেখব কিন্তু গভর্নমেন্ট এই যে সোশ্যাল জাস্টিস ব্যাপারটায় সেটা কিন্তু এনশিওর করার চেষ্টা করেছে। যার জন্যে আপনি ফ্লোর ওয়েজের কথা বললেন, যার জন্যে আপনি জেন্ডার বায়াসড অ্যাপ্রোচের কথা বললেন, এবং কেউ যদি ওভারটাইম করেন দুগুণ রেটে হচ্ছে তাকে সাম্মানিক দেওয়ার কথা বললেন। একদম। এবং গভর্নমেন্ট 38(2)তেও পরিষ্কার বলেছে যে ইনইকুয়ালিটিস ইন ইনকাম অ্যান্ড অপরচুনিটিস, এই জায়গাটাও গভর্নমেন্ট কোথাও ইরাডিকেট করতে চেয়েছে। মানে যার একই জন্য- কাজ করলে একই কাজ করবে, আলাদা তার মানে কখনো দেওয়া যাবে না। আমাদের এখনো মনে আছে যে কন্ট্রাকচুয়াল লেবার বলে কিছু টার্ম ছিল, যেটাকে প্রহিবিশনের জন্য গভর্নমেন্ট একটা আলাদা অ্যাক্ট এনেছিল, কিন্তু এই প্রত্যেকটা জায়গায় এতটাই ফ্র্যাগমেন্টেড ছিল, এতটা ভাঙা ভাঙা ছিল, সরলীকৃত ছিল না, নিবদ্ধীকৃত ছিল না। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু একটা স্টেপ নিয়েছে, যেটা আপনি মজুরি কোডের ক্ষেত্রে বললেন। আপনি যদি শিল্প কোডের ক্ষেত্রেও দেখেন, কাজের সম্পর্কেও সেখানেও কিন্তু গভর্নমেন্ট এই ধরনের স্টেপ নিয়েছে। দেখুন, লেবার কোড মানে এটা শুধু নয়, যেটা আপনি খুব ভালোভাবে বললেন যে শুধু এমপ্লয়ি বা ওয়ার্কারের জন্য, তা নয়। কোনো দেশের অগ্রগতি তখনই হতে পারে যখন যিনি কর্মদাতা আর যিনি কর্মপ্রার্থী বা যিনি কর্ম করছেন তারা প্রত্যেকেই একটা সিঙ্ক্রোনাইজ হয়েতে একটা সুসংগঠিতভাবে কাজ করতে পারে। তার উদাহরণ হিসাবে এখানে এই চাকরি থেকে ছাঁটাই যে ব্যাপারটা, লে অফ বা রিট্রেঞ্চমেন্ট, সেক্ষেত্রে কিন্তু একটা নেগোসিয়েশনের জায়গা এই কোডে আছে। যদিও অনেকে এটা মনে করেন যে সেক্ষেত্রে হয়তো কমে গেছে কিছুটা স্কোপ, কিন্তু এই জায়গাটা আছে। এছাড়াও 51% সাপোর্ট যদি পায় আলোচনাকারী বা নেগোশিয়েটিং ইউনিয়ন, তাদেরও একটা স্বীকৃতি দেওয়ার ব্যাপার আছে। এবং যদি কোনো সমস্যা থাকে নিজেদের মধ্যে মীমাংসায়, তার জন্য ট্রাইব্যুনালেরও একটা আলাদা কথা বলা আছে। এছাড়াও সামাজিক সুরক্ষা কোড, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, যে গভর্নমেন্ট আজকে আমরা প্রত্যেকে অনলাইনে আমরা যে কোনো পরিষেবা নিতে জিনিসপত্র চাই, কিনি, হ্যাঁ। যেটাকে আমরা গিগ ওয়ার্ক বলছি। এই Gig work। গিগ ওয়ার্ক আগে পিএফ ইএসআই এর জন্য হয়তো রেগুলারাইজ হতে হতো, বা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানে কিছু নিয়ম ছিল সেগুলো মেনে হতো। কিন্তু গভর্নমেন্ট যেটা করছে, যে পিএফ ইএসআই, মাতৃত্বকালীন ছুটি, দুর্ঘটনার সময় যে কভার, এইগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাপ্লিকেবল করেছে। এবং এটা শুধু যারা কোনো প্রাতিষ্ঠানিকভাবে রেগুলারাইজ ওয়েতে আছেন শুধু তা নয়, যারা গিগ ওয়ার্কার, প্ল্যাটফর্ম কর্মী, প্রত্যেকের জন্য এটা অ্যাপ্লিকেবল করেছে। এছাড়াও যেটা মোস্ট ইম্পর্ট্যান্টলি এবং নতুন দিক, ডিজিটাল রেজিস্ট্রেশন এবং ইন্সপেকশনের পার্টটা ফিজিক্যাল পার্ট থেকে রিমুভ করে গভর্নমেন্ট যেটা নিয়ে গেছেন যে ডিজিটাল ইন্সপেকশন বেশি হতে হবে। এছাড়াও সবথেকে বড় কথা, লাস্ট যে ওএসএস কোড যেটা গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছে, যেটা কর্মস্থলে নিরাপত্তা এবং সুরক্ষা রিলেটেড, সেখানে কিন্তু স্বাস্থ্য, নিরাপত্তা, স্যানিটেশন এবং রাতের শিফটে যদি মহিলারা কাজ করেন তাদের সুরক্ষার তাদেরকে, ব্যাপারটা, হ্যাঁ। ঝুঁকিপূর্ণ কাজে বাধ্যতামূলকভাবে সুরক্ষা ব্যাপারটা, এবং বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা, এই দিকগুলো অত্যন্ত পজিটিভ দিক। কারণ আমরা যারা দেখেছি যে সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষেরাই কোনো না কোনোভাবে এইসব সেক্টরে যুক্ত হন, তাদের একদম, ক্ষেত্রেও একদম। কিন্তু শুধু পরিষেবা দেয় না, তাদের জীবন মাত্রা। কারণ আমাদের ভারতীয় সংবিধানে বলা আছে রাইট টু লাইফ অ্যান্ড ডিগনিটি। গভর্নমেন্ট কিন্তু রাইট টু লাইফের যে বেসিক এসেন্স এবং ফান্ডামেন্টাল এসেন্স, সেটা কিন্তু এই 4টে কোড ইমপ্লিমেন্ট করার মধ্যে দিয়ে যথেষ্ট প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে। একদমই। অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত এই গিগ ওয়ার্কার যারা, এরা কিন্তু ফেসলেস, অর্থাৎ এদের কোনো অস্তিত্বই ছিল না খাতায় কলমে। তো এদের এই কাজের জায়গাটাকে স্বীকৃতি দেওয়া এবং তাদের কাজকে তারা একটা জায়গাতে নথিবদ্ধ হচ্ছে, এবং তাদের সামাজিক সুরক্ষার যে বিষয়টা, স্বাস্থ্য পরীক্ষা, তাদের হসপিটালাইজেশন, বিমার ব্যবস্থা, যারা কাজ করছে মানে রোদে জলে ভিজে লোকের বাড়িতে যারা ডেলিভারি বয়ের কাজ করছে এদিকে। এবং আর একটা জিনিস এখানে বলা হয়েছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এই যে আপনি বললেন একটা জায়গা খুব সুন্দরভাবে হাইলাইট করলেন, যে যে সমস্ত কর্মীরা চুক্তির ভিত্তিতে নিযুক্ত, তাদের কিন্তু এই চুক্তি ভিত্তিতে নিযুক্ত এই ব্যাপারটাই অ্যাকচুয়ালি উঠে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে যে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট। রাইট। ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট একদমই ঠিক। মানে অর্থাৎ একটা নির্ধারিত সময়ের জন্য আমি তাকে কাজ দেব, এবং যারা এই সময় চুক্তিতে কাজ করবে, সে সরকারি হোক বা বেসরকারি হোক, যে কোনো লাভজনক প্রতিষ্ঠানে তারা যখন কাজ করবে, তারা একজন স্থায়ী কর্মী, তথাকথিত স্থায়ী কর্মীর কর্মী যে হিসেবে। সুযোগ সুবিধা, সেইগুলোও তারা পাবে। এবং লিঙ্গ বৈষম্যের কথাও আপনি একটা বললেন। আচ্ছা, এই যে বিষয়টা, যে এই ছাঁটাই এবং
আমরা আগে যেটা দেখেছি যে হায়ার অ্যান্ড ফায়ার একটা নীতি নিয়ে চলতো, সেখানে আইনি জায়গাটাতে কি খুব শক্তিশালী হলো এখন এই নতুন দেখুন, এটা সত্যি কথা যে এই জায়গাটা একটু আমাদেরকে পর্যবেক্ষণে রাখা উচিত। এর কারণ হলো, যে কোনো আইনই যখন ইন্ট্রোডিউস করা হয় এর মেইন জায়গাটা থাকবে ইমপ্লিমেন্টেশনে। এই ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যারা প্রাতিষ্ঠানিকভাবে যারা কর্মদাতা বা এমপ্লয়ার, তারা কতটা এই জায়গাটা থেকে নিজেদের মতো করে বেনিফিট নিতে চাচ্ছেন, বা যারা কর্মী ইউনিয়ন আছে তারা এই ল্যাসেজ এফেয়ার বা কালেকটিভ রাইটসের জন্য কতটা লড়তে পারবেন, এটা পর্যবেক্ষণে দেখা দরকার। বাট এটা অনেক ক্ষেত্রেই মনে করা হচ্ছে যে এই যে লে অফ বা রিট্রেঞ্চমেন্ট, বেসিক্যালি রিট্রেঞ্চমেন্টের ক্ষেত্রে হয়তো কোম্পানিদের কোনো বাড়তি একটু সুবিধা হয়তো পেলেও পেতে পারে, কারণ তারা হয়তো 3 মাসের স্যালারি একসাথে দিয়ে দিয়ে কাউকে ছাঁটাই করার ক্ষেত্রেও এগোতে পারে। এই জায়গাটা গভর্নমেন্ট এতটাই রাস্তা এত সুদৃঢ় পদক্ষেপ নিয়েছে, এই জায়গাটাও গভর্নমেন্ট আরেকবার দেখে নিলে আমার মনে হয় ভালো হয়। অর্থাৎ আপনি বলছেন যে এই জায়গাটাতে সরকারি নজরদারিটা খুব প্রয়োজন, এবং আমার মনে হয় আইনেও সেই নজরদারির সংস্থান কিন্তু রয়েছে। একদমই সঠিকভাবে আছে। আমি যার জন্য ভারতীয় সংবিধানের 38, 39, 41, 42 এবং 43, কারণ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দি স্টেট পলিসি, এগুলো প্রত্যেকটা ডিপিএসপির মধ্যে পড়ে। এবং এই ডিপিএসপি ভারতীয় সংবিধানের 21, যেটা রাইট টু লাইফের সাথে কানেক্টেড বা একদম ইন্টারনালি এটা অ্যাসোসিয়েটেড। এছাড়াও ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা, 19 নম্বর ধারা, 15, 16, এই জায়গাগুলো না কোনোভাবে যাতে বিঘ্নিত না হয় সেই জায়গাটাও দেখার। আজকে লেবার কোড এসছে, কালকে লেবার কোড নাও থাকতে পারে, অন্য কোনো আইন আসবে এই ধরনের, কিন্তু যে মৌলিক মানুষের যে মৌলিক অধিকার, যেটা কালেকটিভ রাইটসের কথা বলে এবং যেটা রিফ্লেক্টেড হয়েছে এই ভারতীয় সংবিধানের এই ধারাগুলোর মধ্যে দিয়ে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ এই যে আমরা আজকে লেবার কোড নিয়ে কথা বলছি, মানুষ্য শ্রম আইন নিয়ে কথা বলছি, এটা কিন্তু বহু পূর্বে মার্টিন লুথার কিং বলে গেছিলেন। যখন উনি স্লেভারির এগেনস্টে লড়াই করেছিলেন, সেখানে একটা কথাই উনি বলেছিলেন, ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। একদম একদম। তো আমার মনে হয় সেই জায়গাটা গভর্নমেন্ট দেখছেন, আরও ভালো করে দেখবেন। হ্যাঁ, এই যে যেরকম আগে ছিল লেবার ইন্সপেক্টর বলা হতো, সেই পদটাকে পরিবর্তন করে নতুন করে বলা হচ্ছে ইন্সপেক্টর কাম ফেসিলিটেটর। অর্থাৎ তারা শুধুমাত্র এখন আর ওই দণ্ডমুণ্ডের কর্তা এরকম নয়, তারা যারা শ্রমজীবী মানুষ, শ্রমিক, তাদের সুরক্ষা, নিরাপত্তা এবং সামাজিক কল্যাণ, সর্বোপরি তাদের সার্বিক কল্যাণের বিষয়টা দেখবেন। এই জন্যই এই নতুন পদটাকে তৈরি করা হয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে যে গভর্নমেন্ট যখনই কোনো রিফর্ম আনে, এই রিফর্মের ক্ষেত্রে গভর্নমেন্টের অন্যতম লক্ষ্য থাকে, যেটা আমি গোড়াতেও বললাম, যে সহজীকৃত করা, সরলীকৃত করা, মানুষের মনে যদি কোনো ভয়ভ্রান্তি থাকে সেটা দূর করা। এখন ডিজিটাল ইন্সপেকশনের কথা জোর দেওয়া হয়েছে। আপনি যেটা টার্ম ইউজ করলেন, যেটা আমাদের কোডে ইউজ করে, ফেসিলিটেটর। ফেসিলিটেটর কেন বলা হচ্ছে? ফেসিলিটেটরের কথা এই কারণেই বলা হয়েছে, যিনি ইন্সপেক্টর বা যিনি যে পদাধিকারী হন, তিনি অ্যাকচুয়ালি সোভারিন পাওয়ারকেই এক্সিকিউট করছেন, সোভারিন পাওয়ারই এক্সারসাইজ করছেন। এটা যেন কোনোভাবে মানুষের কাছে ভুল বার্তা না যায় যে গভর্নমেন্ট কোনো কিছু চাপিয়ে দিতে চাইছে বা গভর্নমেন্ট কোনো কিছু জোর করতে চাইছে। যার জন্য এই ফেসিলিটেটর এবং ফেসিলিটেটরদের কাজও হবে যে মানুষের যে সামাজিক সুরক্ষা, এবং সামাজিক সুরক্ষা ছাড়াও তাদের যে আর্থিক দিকটা, এই দিকগুলোকে নিশ্চিত করা, নিরাপত্তা দেওয়া। একদমই। আমরা আমাদের আলোচনার শেষ লগ্নে পৌঁছে গেছি। অনেক বিষয় জানতে পারলাম। আপনি খুব খুঁটিয়ে এই শ্রম কোডের খুঁটিনাটি বিষয়গুলো আমাদের শ্রোতাদের জন্য তুলে ধরলেন। আপনাকে অনেক ধন্যবাদ মৈনানবাবু। ধন্যবাদ। শুনলেন কেন্দ্রীয় সরকারের 4 নতুন শ্রমকোড নিয়ে বিশেষ আলোচনা। আইন বিশেষজ্ঞ তথা কলকাতার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মৈনান রায়ের সঙ্গে কথা বললেন অভিরূপ ভট্টাচার্য। শব্দ সম্পাদনা সাধনা দাস বসু।